হিরো হোন্ডা ১৯৯০-এর দশক থেকে এখনও পর্যন্ত এই নামটি প্রায় প্রত্যেকটি জেনারেশনের মানুষের মুখে মুখে শোনা যায়। ভূমিকাদের গাড়ি হিরো হোন্ডা খোঁজেলি। ভারতের সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার হিরো এবং পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার হোন্ডার কোলাবরেশনে তৈরি এই কোম্পানি একসময় হিরো হোন্ডা স্প্লেন্ডার, হিরো হোন্ডা কারিজমা এবং হিরো হোন্ডা সিবিজেডের মতো ওয়ার্ল্ড ক্লাস মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করত। কিন্তু কোম্পানি প্রফিটেবল হওয়ার পরেও এই দুটি জায়ান্ট ব্র্যান্ড কেন আলাদা হয়ে গেল, আর হিরো এবং হোন্ডা একই হয়েছিল বা কেন? এই ভিডিওতে আমি আপনাদেরকে হিরো হোন্ডা সম্পর্কে সকল ডিটেলস জানিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা, সত্যি কথা বলতে বাইকের রিভিউ করা অনেক সহজ, কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করা খুবই কঠিন, কারণ এইসব ভিডিও তৈরি করতে প্রচুর রিসার্চ, পরিশ্রম এবং ৪-৫ দিন সময়ের প্রয়োজন হয়। তাই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন প্লিজ। कोई तरीका है भीख मांगने का? আসলে হিরো একটি সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, যেটা ১৯৫৬ সালে ব্রিজমোহন লাল মুঞ্জাল নামের এই ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন। আর তার কঠোর পরিশ্রম এবং স্কিলফুল টেকনিশিয়ানদের কারণে ১৯৭৫ সালের মধ্যেই হিরো ভারতের সবচেয়ে বড় সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হয়ে যায়। এরপর হিরো তাদের সাইকেল আরও বড় পরিসরে বিদেশে রপ্তানি করা শুরু করে, যার ফলে মাত্র ১ বছরের মাথায় এটি পৃথিবীর সবচেয়ে বড় সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মধ্যে একটি হয়ে যায়। কিন্তু এরপর হিরোর প্রতিষ্ঠাতা ব্রিজমোহন লাল মুঞ্জাল লক্ষ্য করেন সেই সময়ে সাইকেলের তুলনায় মোটরসাইকেলের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। তিনি আরও লক্ষ্য করেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো দেশগুলোতে শুধু সাইকেল, স্কুটার এবং মোপেডসের অপশন আছে, কোনো মোটর বাইক নেই। তাই তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মোটরসাইকেল তৈরি এবং বিক্রির কথা চিন্তা করেন। তবে শুধু চিন্তা করলে তো আর হবে না, সেই সময়ে হিরোর কাছে মোটরসাইকেলের ইঞ্জিন তৈরির জন্য সেরকম কোনো টেকনোলজি ছিল না। তাই হিরোর জন্য সরাসরি মোটরসাইকেল তৈরি প্রায় অসম্ভব ছিল। এজন্য তিনি কোনো বিদেশি কোম্পানির সাথে কোলাবরেশন করার কথা চিন্তা করেন। আর সেই সময়ের ভারত সরকার বিদেশি কোম্পানির সাথে কোলাবরেশন করে ব্যবসা করতে সাহায্য করত। তাই ব্রিজমোহন লাল মুঞ্জাল পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোন্ডার কাছে তার প্রপোজাল পাঠিয়ে দেন। এবং যেহেতু সেই সময়ে কোনো বিদেশি কোম্পানি সরাসরি ভারতে এসে ব্যবসা করতে পারতো না, তাই হোন্ডাও হিরোর হাত ধরে ভারতে ঢোকার অপরচুনিটি পেয়ে যায়, যেটা হোন্ডাও হাতছাড়া করতে চায়নি। এজন্যই ১৯৮৪ সালে এই দুইটি জায়ান্ট ব্র্যান্ড হাত মিলিয়ে নেয় এবং তাদের মধ্যে চুক্তি হয় বাইকের জন্য বডি তৈরি করবে হিরো এবং ইঞ্জিন তৈরি করবে হোন্ডা। এছাড়া সেই সময়ে তারা একটা এনওসিও সাইন করে, যেটাতে লেখা ছিল এই দুটি কোম্পানির কেউই এমন কোনো বাইক লঞ্চ করবে না যেটা হিরো হোন্ডার বাইকের সাথে সরাসরি কম্পিট করতে পারবে। এবং এর মধ্য দিয়েই হিরো হোন্ডার সোনালী যাত্রা শুরু হয়ে যায়। কিছুদিনের মধ্যেই হিরো হোন্ডার প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করা হয় হরিয়ানায়, যেখানে তারা খুবই তাড়াতাড়ি মোটরসাইকেল তৈরির কাজ শুরু করে দেয়। এর মাত্র ২ বছর পরে ১৯৮৫ সালে তারা তাদের প্রথম বাইক হিরো হোন্ডা CD100কে লঞ্চ করে, যেটা খুবই কম সময়েই প্রচুর জনপ্রিয়তা পায়। কারণ সেই সময়ে ভারতীয় উপমহাদেশে বাইকের কনসেপ্টই নতুন ছিল, আর এটার মাইলেজ তো ছিল অনেক ভালো। তাছাড়া তারা এই বাইকটিকে এমন প্রাইস রেঞ্জের লঞ্চ করে যেটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য অ্যাফোর্ডেবল ছিল। এবং তাদের ট্যাগলাইন ছিল ফিল ইট, শার্ট ইট অ্যান্ড ফরগেট ইট। অর্থাৎ আপনি যদি এটার পেট্রোল ট্যাঙ্ক ফুল করেন তাহলে এটাতে কবে পেট্রোল ভরিয়েছেন আপনি ভুলে যাবেন। আর এই ট্যাগলাইনটিও ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়, যার ফলে হিরো হোন্ডা CD100-এর জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলছিল। আর এর সবচেয়ে বড় কারণ ছিল মানুষ এবার স্কুটারের মাইলেজ বাইকেই পাচ্ছিল। তবে এই সময়ে হিরো হোন্ডার ওপর একটা বড় ধাক্কা নেমে আসে, কারণ হঠাৎ করে ভারতের রুপির মূল্য অনেক কমে যায়, বিশেষ করে ১৯৯১ সালে। তাই হিরো হোন্ডার বাইকগুলোর জন্য জাপান থেকে যে পার্টসগুলো আসতো সেগুলোর দাম হঠাৎ করে অনেক বেড়ে যায়। তাই হিরো হোন্ডা তাদের বাইকগুলো অ্যাফোর্ডেবল রাখতে হিমশিম খাচ্ছিল। আর এই সময়ে আবার হিরো হোন্ডার বেশ কয়েকটি কম্পিটিটর ভারতের বাজারে প্রবেশ করে, যেমন ইয়ামাহা, সুজুকি, বাজাজ এবং টিভিএস। কিন্তু তাদের বাইকগুলো হিরো হোন্ডার বাইকের তুলনায় বেশি এক্সপেন্সিভ ছিল। তাই শহরের কিছু কিছু মানুষ তো সেই বাইকগুলোর দিকে শিফট হচ্ছিল, কিন্তু গ্রামের মানুষ হিরো হোন্ডার বাইকগুলোই চালাতো। আর তাই সেই সময়ে হিরো হোন্ডার বাইকগুলোর জনপ্রিয়তা বেশি ছিল সেই বাইকগুলোর তুলনায়। এজন্যই হিরো হোন্ডা তাদের বাইকগুলোর দামও বাড়াতে চাচ্ছিল না, যার ফলে হিরো হোন্ডাকে অনেক লসের শিকারও হতে হয়েছিল। কিন্তু কয়েক বছর পরে যখন ডলারের এক্সচেঞ্জ প্রাইস রেগুলেট হয় তখন তাদের সমস্যা পুরোপুরি শেষ হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই হিরো হোন্ডা তাদের বাইকগুলোতে আবারও প্রফিট করা শুরু করে দেয়, যার ফলে কিছুদিনের মধ্যেই তাদের প্রফিট $10 মিলিয়ন ছাড়িয়ে যায়। ১৯৯৪ সালে তারা লঞ্চ করে হিরো হোন্ডা স্প্লেন্ডার। আর সেই সময় থেকে এখনও পর্যন্ত স্প্লেন্ডার যে কীরকম জনপ্রিয় সেটা বলার নতুন করে প্রয়োজনই নেই। ১৯৯৯ সালে তারা মাইলেজ বাইকের পাশাপাশি একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক ডেভেলপ করে, যেটা ছিল হিরো হোন্ডা সিবিজেড।
এরপর 2003 সালে তারা আরও একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক লঞ্চ করে, যেটা ছিল হিরো হোন্ডা কারিজমা। হিরো হোন্ডা তাদের মাইলেজ বাইকগুলোর পাশাপাশি সিবিজেড এবং কারিজমা থেকেও প্রচুর প্রফিট করে। আর আপনি যদি 90s কিডস হয়ে থাকেন, তাহলে ঋত্বিক রোশনের এই ইয়ারটি কীরকম জনপ্রিয় ছিল সেটা বলার তো প্রয়োজন নেই। কারিজমার 223 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের এয়ারকুল ডিওএইচসি ইঞ্জিন সর্বোচ্চ 17 হর্স পাওয়ার এবং 18.35 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারত, যেটা সেই সময় অনেক বেশি ছিল। আর 1999 সালে সিবিজেড সর্বোচ্চ 12.8 হর্স পাওয়ার এবং 12.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারত। আর আপনি হয়তো জেনে অবাক হবেন, বর্তমানে বাজার কাঁপানো পালসার এবং অ্যাপাচি সিরিজের বাইকগুলো এই বাইকগুলোর সাথে কম্পিট করার জন্যই তৈরি করা হয়েছিল। তবে হ্যাঁ, তারা কিন্তু এটা স্বীকার করে না। বুঝো না এই ব্যাপারটা। আপনি হয়তো এখন ভাবছেন যে সবকিছু তো ভালোই চলছিল, হিরো হোন্ডা আলাদা কেন হলো? ওয়েল, উপর থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভিতরে সবকিছু ঠিকঠাক ছিল না। তাদের ঝামেলা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল। সেই সময়ে হোন্ডা পৃথিবীর প্রায় সকল দেশেই তাদের বাইক বিক্রি করছিল, আবার হিরো হোন্ডা থেকেও তাদের প্রফিট পাচ্ছিল। কিন্তু হোন্ডা কোম্পানি হিরো হোন্ডার বাইকগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এবং ভুটান ছাড়াও অন্য কোনো দেশে রপ্তানি করার পারমিশন দিচ্ছিল না। কিন্তু সেই সময়ে আবার হিরো পৃথিবীর সবচেয়ে বড় সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে যায়, এমনকি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তাদের নাম ওঠে। কিন্তু শুধুমাত্র হোন্ডার জন্যই তারা হিরো হোন্ডার বাইকগুলো ফরেন মার্কেটে বিক্রি করতে পারছিল না। এর ফলে হিরো কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের যে পজিশন চেয়েছিল তা অর্জন করতে পারছিল না। আর হোন্ডা তো খুবই তাড়াতাড়ি গ্রো করছিল, কিন্তু হিরো কোম্পানি একটা লিমিটেড স্পেসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ কারণে এই দুটি কোম্পানির মধ্যে দিন দিন সম্পর্ক আরও খারাপ হচ্ছিল। আর যেহেতু হিরো হোন্ডার বাইকগুলোর জন্য হোন্ডা তৈরি করত ইঞ্জিন এবং হিরো তৈরি করত বডি, তাই হিরো আলাদা হয়ে ব্যবসা শুরু করতে পারছিল না। তাই হিরো হোন্ডা কোম্পানির প্রফিটের বেশ কিছু অংশ হিরো কোম্পানি তাদের ইঞ্জিন তৈরি শেখার জন্য ব্যয় করছিল। আর হোন্ডার এটা একদমই পছন্দ হয় না, যার ফলে হিরো এবং হোন্ডার মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে থাকে। এবং কোলাবরেশনের সময় তারা যে এনওসি সাইন করেছিল সেটাতে লেখা ছিল এই দুটি কোম্পানির কেউই এমন কোনো বাইক লঞ্চ করবে না যেটা হিরো হোন্ডার বাইকের সাথে সরাসরি কম্পিট করতে পারবে। কিন্তু হোন্ডা এটার বিরুদ্ধে গিয়ে 1999 সালে ভারতে তাদের একটি সেপারেট কোম্পানি হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটার্স ইন্ডিয়া প্রতিষ্ঠা করে, আর ওই একই প্রাইস রেঞ্জে বাইক লঞ্চ করা শুরু করে যেখানে হিরো হোন্ডার বাইক আগে থেকেই ছিল। এবং যেহেতু হোন্ডার বাইকগুলোর বিল্ড কোয়ালিটি হিরো হোন্ডার বাইকগুলোর বিল্ড কোয়ালিটির তুলনায় ভালো ছিল, তাই সেই সময়ের মানুষ হিরো হোন্ডার বাইকগুলো বাদ দিয়ে হোন্ডার বাইকগুলো কেনা শুরু করে। আর এর কিছুদিন পরেই হোন্ডা অ্যাক্টিভাকে লঞ্চ করে দিয়ে ভারতের স্কুটার সেগমেন্টেও প্রবেশ করে। এবং এই সকল সমস্যার কারণে 2010 সালে হিরো এবং হোন্ডা আলাদা হয়ে যায়। আর হিরো হোন্ডাতে হিরো এবং হোন্ডার দুজনেরই 26% শেয়ার ছিল, আর হোন্ডা কোম্পানি হিরোর কাছেই তাদের 26% শেয়ার বিক্রি করে দেয়, যার ফলে জন্ম হয় হিরো মোটোকর্পের, যেটা বর্তমানে ভারতের সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তবে রাজা তো রাজাই হয়, বরাবরের মতোই হোন্ডা এখনও পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি।